21শে নভেম্বর বাংলাদেশে সশস্ত্র সেনাবাহিনী দিবস। আর গতকালই ছিল গুরুত্বপূর্ণ জাতীয় এই দিবসটি। সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর এই দিবসে রাষ্ট্রীয় অনুষ্ঠানে এমন একটি দৃশ্য দেখে অবাক হওয়ার মতো, যা বিগত এক যুগেও বাংলাদেশে ছিল কল্পনাতীত। একই মঞ্চে দাঁড়িয়ে দেশের প্রতি শ্রদ্ধা জানালেন বিরোধী দলীয় শীর্ষ নেতারা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ রাষ্ট্রের সর্বোচ্চ নেতৃত্ব। এটাই তো বাংলাদেশের সাধারণ মানুষ দেখতে চেয়েছিলেন। রাষ্ট্রীয় মঞ্চে রাষ্ট্রের প্রতিনিধিরা, দলের নয়, একটি জাতীয় ঐক্যের দৃশ্য দেখতে চেয়েছিলেন বাংলাদেশের সাধারণ মানুষ। কিন্তু অতীতের অভিজ্ঞতা অন্যরকম বাংলাদেশের মানুষের। রাষ্ট্রীয় এই দিবস মানেই ছিল সীমিত আমন্ত্রণ, বেছে নেওয়া উপস্থিতি এবং রাজনৈতিক ভিন্নমতকে দূরে ঠেলে রাখা। আর বিরোধী নেতারা প্রায়শই ছিলেন আমন্ত্রণের তালিকার বাইরে। রাষ্ট্রীয় প্রটোকলও হয়ে উঠেছিল ক্ষমতার এক অদৃশ্য হাতিয়ার। কিন্তু গতকালের এই দৃশ্য পুরোপুরি বিপরীত ছিল। যে মঞ্চ একসময় বিভাজনের প্রতীক ছিল, গতকালের সেই মঞ্চ প্রতীয়মান হয়ে দাঁড়িয়েছে শ্রদ্ধা আর অবনত চিত্তে বাংলাদেশের কোটি কোটি মানুষের প্রতিধ্বনি। দলের স্বার্থের ওপরে জাতীয় পরিচয়কেই তুলে ধরেছেন বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্ব। দিন শেষে সবচেয়ে বড় বার্তা, সেটাও পরিষ্কার, বাংলাদেশ আছে এবং বাংলাদেশ ঐক্য চায়। দল নির্ভর রাষ্ট্রের বদলে রাষ্ট্র নির্ভর রাজনীতির সূচনা দেখতে চায়। এটাই আজকের বাংলাদেশের প্রতিশ্রুতি এবং যা গতকালের সেনাকুঞ্জের প্রতিচ্ছবি হয়ে উঠেছে। প্রিয় দর্শক, আজকের এই আলোচনায় প্রতিদিনকার মতো আমার সঙ্গী, প্রথম কলকাতার ডেপুটি এডিটর, আমার বন্ধু, সাংবাদিক বিশ্লেষক পরমাশিস ঘোষ রায়। পরমাশিস, তোমাকে প্রথম কলকাতার স্ক্রিনে স্বাগত। গতকালের বাংলাদেশের এই জাতীয় দিবসের অনুষ্ঠান তুমি কিভাবে দেখেছো? দেখো, বিষয়টা হচ্ছে বাংলাদেশের জাতীয় দিবস, সেটা সেনাকুঞ্জে পালিত হচ্ছে। দেশটা তো বাংলাদেশের সেনা জাতীয় দিবস, কোনো দলের তো জাতীয় দিবস নয়। যেটা হওয়ার সেটা হয়েছে, যেটা হওয়ার ছিল সেটা হয়েছে। আর আগে যেটা হয়েছে সেটা তো সমালোচনার প্রেক্ষিত বলাই যেতে পারে। বাংলাদেশের জাতীয় দিবস যদি কোনো দলের জাতীয় দিবসে পরিণত হয়, সেখানে তো অন্যরা নিমন্ত্রিত হবে না। তো বাংলাদেশের জাতীয় দিবসে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল, শুধু আওয়ামী লীগ বাদে, সকলে আমন্ত্রিত হয়েছে। গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা, হাসি মুখ দেখবে বাংলাদেশ। হাসি মুখ দেখবে কেন বললাম? আমি যদি হাসি, এই দিকটা কম হবে না এই দিকটা বেশি হবে? এরকম তো না। গণতন্ত্রের হাসি মুখ। বাংলাদেশের জাতীয় দিবস পালিত হয়েছে সেনাকুঞ্জে, যেটা হওয়ার ছিল সেটা হয়েছে। না, যে জিনিসটি আমরা আমাদের ভারতের জাতীয় উৎসবগুলোতে দেখি, যেখানে রাষ্ট্রীয় উৎসবে প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছেন, সেখানে দর্শনার্থীর সারিতে বিরোধী দলীয় নেতা, অন্য রাজনৈতিক দলের প্রতিনিধি, রাষ্ট্রের প্রটোকল অনুযায়ী রাষ্ট্রীয় অতিথি, বিভিন্ন মত, ধর্ম, গোষ্ঠী, বর্ণের যে প্রতিনিধি, তাদের উপস্থিতি এক কাতারে রাষ্ট্রীয় অনুষ্ঠান, রাষ্ট্রের সম্মানের জন্য তারা বসেছেন। এক্ষেত্রে সরকারি দলের পক্ষ থেকেও সবাইকে আমন্ত্রণ জানানো হয় এবং একই সঙ্গে রাষ্ট্রের যে শাসক দল, তাদের রাজনৈতিক বিরোধী যারা থাকেন, যারা সংসদে তুমুল হট্টগোল করেন, তারাও গিয়ে রাষ্ট্রীয় এই আয়োজনগুলোতে শরিক হন। কারণ উৎসবটি, আয়োজনটি রাষ্ট্রের। এখানে আমাকে কোন মত, কোন পথ, ভিন্ন মত কিনা, সেই সমস্ত বিষয় বিবেচনার ঊর্ধ্বে রেখে রাষ্ট্রীয় যে প্রটোকল, সেটি আমরা দেখি আমাদের ভারতে। সেটাই কিন্তু রীতি, প্রচলিত রীতি, এবং সেটি কিন্তু সারা পৃথিবীতেই এই যে ভারতের গণতান্ত্রিক রীতি, সেটি কিন্তু চর্চিত, আলোচিত এবং প্রশংসিত। কেন বাংলাদেশে এই বিষয়টি উপেক্ষিত হয়েছে এবং বারবার এই বিষয়টি উপেক্ষিত হয় পরমাশিস? রাষ্ট্র ইজুকাল টু গণতন্ত্র। রাষ্ট্রের যদি তুমি সমর্থক কথা বলতে বলো, রাষ্ট্রের সমর্থক শব্দ হওয়া উচিত গণতন্ত্র। সেটা ভারতবর্ষে হয়, সেটা বাংলাদেশে হয়নি কেন? সেখানে তো রাষ্ট্র ইজুকাল টু দলতন্ত্র পরিণত হয়েছে। আমি বলছি না, বাংলাদেশের মানুষই বলছে, বাংলাদেশের গণমাধ্যম বলেছে। সেই জন্যই তো আজকে এই পরিস্থিতি দেখেছি। সেই রাষ্ট্র যখন গণতন্ত্রের কে গুরুত্ব দেয়, রাষ্ট্র ইজুকাল টু গণতন্ত্রে পরিণত হয়, তখন সেই পরিবেশ ফিরে আসে। যেটা ভারতবর্ষে হয় সেটা গতকালকে বাংলাদেশে হয়েছে। জাতীয় দিবসে সকলের আমন্ত্রণ। আমি আমাদের এডিটরকে বলবো যে শুধু কয়েকটি এই গতকালকে যে বাংলাদেশের সশস্ত্র দিবসের অনুষ্ঠানে কয়েকটি ছবি শুধু আমি দর্শকদেরকে দেখানোর অনুরোধ করব আমাদের এডিটরকে। এই যে দেখুন, যে প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলাদেশের অন্যতম রাজনৈতিক কিংবদন্তি
খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া, তার ছবি, এবং হাস্যোজ্জ্বল তারা দুজন কথা বলছেন। রয়েছেন বিএনপির অন্যান্য নেতৃত্ববৃন্দ, আমি দেখাতে বলবো এই ছবিটি, তারা সকলে অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা কথা বলছেন। রয়েছেন সাংবাদিক, বুদ্ধিজীবী, রয়েছেন কিন্তু সমাজের অন্যান্য প্রতিনিধিরা, এবং চমৎকার একটি পরিবেশে সকলে এই রাষ্ট্রীয় যে দিবস সেটি কিন্তু তারা উপভোগ করেছেন। এর মধ্য দিয়ে বাংলাদেশের যে তিন বাহিনীর, তুমি তো জানো যে এই দিনটিতে 1971 সালে বাংলাদেশে যে তিন বাহিনী একসঙ্গে যাত্রা শুরু করেছিল, এবং 1971 সালের পর থেকেই এই 21শে নভেম্বর এই দিনটি সশস্ত্র বাহিনী দিবস হিসেবে সেনাকুঞ্জে হয়ে আসছে। এবং এইটি আমরা দেখেছি গত, শুধু সমালোচনার স্বার্থে নয়, পরমাশিস আমাদের এই আলোচনা যদি গভীর তাত্ত্বিকভাবে বিশ্লেষণ করা হয়, তাহলে বড় একটি বার্তাও কিন্তু আমরা আমাদের আলোচনা থেকে পাওয়া সম্ভব। সেটি হচ্ছে যে এই রাজনৈতিক মতবিরোধ তো থাকবেই। আমি বাম হলে কেউ ডান হবে, কেউ ডান হলে কেউ মধ্যপন্থা হবে, কেউ দক্ষিণপন্থা হবে, কেউ উত্তরপন্থা হবে। গণতন্ত্রে এটাই তো সৌন্দর্য। কিন্তু রাষ্ট্র, সেখানে তো আমাদের এক কাতারে দাঁড়িয়ে আমরা রাষ্ট্রের পক্ষে, রাষ্ট্রের সম্মানে আমরা এক হয়ে যাব। রাজনৈতিক মত তো রাষ্ট্রের জন্য, পদ তো রাষ্ট্রের জন্য, দেশের জন্য। তাহলে এখানে কেন এই চরম বিভাজনের দৃশ্য এতদিন আমরা দেখেছি? আজকে এটাও ঠিক যে আজকে যে আমরা যে দৃশ্য দেখাচ্ছি দর্শকদের, গতকালে যে জাতীয় দিবসটিতে, সেখানে আওয়ামী লীগ থাকলে অবশ্যই ভালো লাগতো, অবশ্যই সেটা সোনায় সোহাগা হয়ে যেত। আওয়ামী লীগ নেই, এটা যেমন আওয়ামী লীগের শেখার বিষয়, এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোকেও শিখতে হবে যে আওয়ামী লীগের মতো এই কর্মকাণ্ড যদি তারা করেন, তারাও তাহলে এরকম ভাবে অমিট হয়ে যাবেন এই পর্দায়, এই ছবি আগামীতে তারাও এই ছবিতে তারা থাকবেন না, এই ফ্রেমে কিন্তু তারাও থাকবেন না। সুতরাং সাধু কিন্তু এখানেই সাবধান করছে। তুমি কিভাবে দেখছো বিষয়টি? দেখো, বিষয়টা তো একেবারেই সত্যি, যেমন কর্ম তেমন ফল। এখান থেকে এই শিক্ষাটা নেওয়া উচিত। এবং একটা বিষয় তুমি ভাবো, মানে আমি যেটা বলতে চাইছি, যে একটা দেশে, সেটা ভারত হোক কিংবা বাংলাদেশ হোক, সেটা পাকিস্তান হোক, সেটা চায়না হোক, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র হোক, যে কোনো রাজনৈতিক দল তার দেশের মানুষের ভালোর জন্য সেই দলটা করে। প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা রাজনৈতিক মতাদর্শ থাকে। আমি যে দৃষ্টিভঙ্গিতে দেখছি, তুমি অন্য দল সে দৃষ্টিভঙ্গিতে দেখবে না, কিন্তু সকলের লক্ষ্য তো মানুষের স্বার্থে কথা বলা। এই মানুষের স্বার্থে কথা বলতে গিয়ে আমি কোনো কাজ করতে গিয়ে আমি কোনো সমালোচনাকে সহ্য করব না। ভুল তো মানুষ মাত্রই হয়, রাজনৈতিক ভুল মানুষের হয় না। তো আমাকে সমালোচনাটা নিতে হবে, নিতে জানতে হবে, তবেই তো আমি সমালোচিত হলে পরে সেখানে কোন ভুলটা আছে সেটা তো নিরীক্ষণ করার জায়গা। নিরীক্ষণ না হলে নির্ভুল কাজ কি করে বেরোবে? তো গণতন্ত্রে এটাই হচ্ছে মূল কথা। গণতন্ত্রে সমালোচনাকে হৃদয় দিয়ে কাছে টেনে নিয়ে ভুলটা খুঁজে বার করে নির্ভুল কিছু জিনিস মানুষের কাছে তুলে ধরতে হবে, তবেই মানুষের মনে জায়গা পাওয়া যাবে, এবং তবেই কিন্তু তোমার স্থায়িত্বটা বাড়বে রাজনীতির পথ চলায়। তো সেখানে গণতন্ত্রকে যারা উপেক্ষা করবে, তাদের ফল কি হয়? ফলনের পরিচয় ভিক্ষে তোমার নাম, সেটা আমরা দেখতেই পাচ্ছি। দেখো, ভারতের নিকটতম প্রতিবেশী এই যে দলটি এখন বাংলাদেশের মানুষের কাছে নানা কর্মকাণ্ডের জন্য জেরে সমালোচিত, আলোচিত, এবং কোনো কোনো জায়গাতে ঘৃণিতও বটে বলা হয়। বিভিন্ন ভাবে আমরা বিভিন্ন স্টেটমেন্ট থেকে দেখে এসেছি। ক্ষমতায় ছিল 15 বছর দলটি, ভারতের সঙ্গে তাদের এত সুসম্পর্ক, কিন্তু খুব দুঃখের বিষয় যে ভারত এত বড় একটি গণতান্ত্রিক দেশ, ভারত থেকে রাজনৈতিক শিষ্টাচার, রাষ্ট্রীয় শিষ্টাচার কিংবা ইতিবাচক যে দিকগুলো, সেটিও কিন্তু এই আওয়ামী লীগ বা আওয়ামী লীগের শাসনে সময় কিন্তু আমরা দেখিনি বাস্তবিকভাবে প্রতিফলিত হতে। ভারতের যেহেতু অনেকটা বড় দেশ, এখানেও অনেক ভালো বিষয় রয়েছে যেগুলো বাংলাদেশের সাধারণ মানুষ এবং রাষ্ট্রেরও অনেক কিছু অন্য রাষ্ট্র থেকে শেখার থাকে। রাষ্ট্রের প্রটোকল, রাষ্ট্রীয় আচার, এগুলো কিন্তু অনেক ক্ষেত্রে আমরা প্রতিবেশী দেশ বা বিভিন্ন দেশ থেকে আমরা শিখে নিই। আমরা তা না হলে এই যে আমরা বিভিন্ন দেশে রাষ্ট্রীয় সফরগুলো যে হয়, সেগুলো কেন হয় পরমাশিস? সেগুলো আমি দেখেছি যে বাংলাদেশের, তোমার মনে আছে কিনা জানি না, আমি একটু পুরনো কথা বলতে চাই। আমাদের এখানে পঞ্চায়েত ব্যবস্থা নিয়ে তোমার মনে আছে কিনা, বছর 10 আগে বাংলাদেশের সরকারি পর্যায়ে একটা প্রতিনিধি দল এসেছিল, 10-12 বছর আগে, আমার খুব যদি ভুল না হয়ে থাকে। তখন কিন্তু আমাদের এখানে পঞ্চায়েত ব্যবস্থা, ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা এবং এই স্থানীয় সরকার কিভাবে রুরাল ডেভেলপমেন্ট, সেন্ট্রাল থেকে ওপর থেকে নিচে এসে সরকারি ব্যবস্থাপনায় সাধারণ মানুষ কিভাবে উপকৃত হচ্ছেন, সরকার কিভাবে মানুষের দুয়ারে গিয়ে পৌঁছচ্ছে, সেগুলো কিন্তু জানার জন্য বাংলাদেশের সরকারের পক্ষ
থেকে একটা উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল 1 বছর ধরে তারা কিন্তু শিখেছেন। আবার অন্যদিকে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, বাংলাদেশের মৎস্য প্রতিপালন, বিশেষ করে ছোট ছোট মাছ কিভাবে তারা চাষাবাদ করে, কিভাবে তারা তাদের বিষয় কই মাছ, বাইম মাছ এবং ছোট ছোট পুঁটি মাছ, এগুলো কিভাবে তারা চাষ করছেন, কিভাবে বেড়ে উঠেছেন। শুধু তাই নয়, ইলিশ মাছ বাংলাদেশের সম্পদ, রূপলী শস্য, সেই ইলিশ মাছ কিভাবে বাংলাদেশের প্রজনন হচ্ছে, সেই সমস্ত কিন্তু শেখার জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকেও কিন্তু দফায় দফায় প্রতিনিধি দল বাংলাদেশে ভিজিট করেছেন। এখানে আমার একটা বলার বিষয় আছে, আপ্যায়নের একটা ট্রেনিং কিন্তু ভারত থেকে কিন্তু গিয়ে নিয়ে আসা উচিত, বিশেষ করে পশ্চিমবঙ্গের লোকেদের, যে বাংলাদেশে আপ্যায়নটা কিভাবে হয় সেটার একটা ট্রেনিং হওয়া উচিত। ঠিক আছে, সে তো অবশ্যই আমরা পারস্পরিকভাবে আমরা প্রথম কথা হচ্ছে যে আমরা প্রতিবেশী দুই দেশের মধ্যে আমরা যদি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশকে বা পশ্চিমবঙ্গ বা ত্রিপুরাকে বা আসামের কিছু জায়গা, উড়িষ্যা, ঝাড়খণ্ড, এই অঞ্চলের বাংলা ভাষাভাষী জোন যদি আমরা ভাবি সরাসরি প্রত্যক্ষ পরোক্ষভাবে, আমরা এই দুই বাংলার সাংস্কৃতিক, ভৌগোলিক, অর্থনৈতিক এবং ইমোশনাল দিক থেকেও অনেক ক্ষেত্রে আমরা একে অপরের সঙ্গে সম্পৃক্ত। এবং দেখো, পারস্পরিক রাজনৈতিকভাবে এই অঞ্চলের রাজনীতিও প্রভাব ফেলে, বাংলাদেশের রাজনীতিও প্রভাব ফেলে। ইমোশনাল ভাবে আমরা একে অপরের প্রতি এত দাবি খাটাই যে খাটানোর কারণে আমরা কিন্তু অভিযোগের সুরও কিন্তু চওড়া করি, যে কোনো সময় হুট করেই সোশ্যাল মিডিয়াতে আমরা একে অপরের বিরুদ্ধে আক্রমণ করি। কেন করি? কারণ হচ্ছে যে আমরা একে অপরের সঙ্গে জড়িয়ে ঘুরিয়ে থাকি, আমাদের ভালোবাসার সম্পর্কটা নিবিড়। আর ভালোবাসার জনের বিরুদ্ধেই তো আমরা অভিযোগটা দেবো, আমরা প্রিয়জনের বিরুদ্ধেই তো অভিযোগটা করব, আমরা গুরুত্ব দেই বলেই তো অভিযোগটা করছি পরস্পরের বিরুদ্ধে। একেবারেই আজকের এই আলোচনার পরিপ্রেক্ষিত সেটি হচ্ছে যে বাংলাদেশের অভ্যন্তরে এই জাতীয় দিবসে এই ধরনের একটি দৃশ্য, সেটি আমরা যেহেতু বাংলাদেশের অভ্যন্তরে বেশ কিছু বিষয় নিয়ে ইদানিং আমরা কথা বলছি, সেখানে আমাদেরকে এই জিনিসগুলো বাংলাদেশের এই মুহূর্তে যারা সরকারে রয়েছেন তারা অনেক ক্ষেত্রে হয়তো অনেক দিক থেকে আলোচিত, সমালোচিত, কিন্তু গতকালের এই সশস্ত্র বাহিনীর দিবসের অনুষ্ঠানে যে অন্য সব রাজনৈতিক দলের নেতা নেত্রী এবং সরকারের স্টেক হোল্ডার এবং যারা জনপ্রতিনিধি, সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রতিনিধিদের যে অংশগ্রহণ আমরা দেখেছি একটা ফ্রেমে, সেটি নিঃসন্দেহে বাংলাদেশের মানুষের সামনে এটাই প্রত্যাশিত ছিল। তবে অবশ্যই আওয়ামী লীগ হয়তো আজকের এই জায়গাতে আসতে পারতো যদি তারা গণতান্ত্রিক পরিবেশ, নির্বাচনী ব্যবস্থাকে তারা ভেঙে না ফেলতো, তাহলে তো তাদের দেশ থেকে পালাতেই হতো না। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতা, এবং প্রথম কলকাতায় প্রতিদিনকার মতো আমি সুব্রত এবং আমার সঙ্গে পরমাশিস ঘোষায়। আমি বরাবরই বলি যে আপনারা আমাদের এই আলোচনার কোন অংশের সঙ্গে বা পুরো আলোচনার সঙ্গে ভিন্নমত কিনা বা সহমত কিনা, সেটা আপনারা গণতান্ত্রিক ভাবে আপনাদের যা ইচ্ছে হয় সেরকম ভাবে মন্তব্যের কলামে লিখে জানাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে নিজেদের মাঝে ছড়িয়ে দেবেন, এবং একই সঙ্গে আজকের এই ভিডিওতে আপনারা যদি নতুন কেউ এসে থাকেন, তবে অবশ্যই পুরনো 10টি ভিডিও বা গত বছরের বা তার আগে ভিডিও দেখে যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই লাইক কিংবা সাবস্ক্রাইব করবেন। আমরা ভারত এবং বাংলাদেশের সম্পর্ক নিয়ে কাজ করি, আমাদের পুরো এডিটোরিয়াল টিম প্ল্যান করে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক স্থিতিশীল, পুনঃস্থাপন এবং নানা ধরনের জটিল পূর্ণ মুহূর্তে সরলীকরণ করার ক্ষেত্রে। আজকের আলোচনায় আমরা শেষ পর্যায়ে এসেছি। পরমাশিস, আমরা যদি এই আলোচনার মোরাল অফ দি স্টোরি তোমার কাছে জানতে চাই, যে আজকের আলোচনার এই বিষয়টা আমরা কেন আনলাম? দেখো, এটা তো আনাটা আমাদের কাছে জরুরি, তার কারণ এটা আমাদের স্বার্থ। কিরকম আমাদের স্বার্থ? আমরা বাংলাদেশের মানুষের বা ভারতের মানুষের, পৃথিবীর যে কোনো দেশের মানুষের অধিকার রক্ষায় আমাদের পলিসি অনুযায়ী আমরা কথা বলি। গণতন্ত্র প্রতিষ্ঠার লোক। তো কালকে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে কিনা বলবো না, গণতন্ত্র প্রতিষ্ঠার যে একটা ছবি আমরা দেখলাম, তো সেটা যদি আমরা আমাদের দর্শকদের কাছে বা আমরা যদি সেটা নিয়ে যদি একটা আলোচনা না করি, এই আলোচনাটা আমাদেরকে সেলিব্রেট করার মতো, যে আমরা বোধহয় পারছি বা আমরা যে কথাটা বলতে চাইছি সেটা হয়তো প্রতিষ্ঠা পাচ্ছে, সেটা কার্যকরী হচ্ছে, এক্সিবিশন হচ্ছে, তো সেটা তো আমার তো বলতেই হবে। আজকে যদি আমি প্রথমেও বলেছি, এখনো সময় আছে বিনম্র আত্মশুদ্ধির কথা, আত্মসমালোচনার কথা। আওয়ামী লীগ ষড়যন্ত্র করেছে না ঠিক করেছে না ভুল হয়েছে, পুরো বিষয়টা মানুষের সামনে সমাজ মাধ্যমেও তুলে ধরে। ক্যাঙ্গারু কোর্ট তো তারা রাজনৈতিক ভাবে বলবেই কি হয়েছিল, সত্যিটা তো মানুষ জানতে চায়, কেন এমনটা হলো। তারা যদি তুলে ধরতে পারে সঠিকভাবে, সঠিক মূল্যায়ন করে, আত্মসমালোচনা থেকে, তাহলে বাংলাদেশের মানুষকে তারা ফিরে আসতে পারেন। এবং তারা যদি এটা ফিরে আসতে পারেন এবং এটা যদি করেন,
তখন যদি জায়গা হয় আমরাই বলবো। আমরা সব সময় দুটো দৃষ্টি দিয়ে দেখব। আজকে যদি অন্তর্বর্তী সরকারের কোনো যদি ভুল হয়, বাংলাদেশের সাধারণ মানুষ যদি তার বিরুদ্ধে কথা বলে, আমরা সেটাও তুলে ধরবো। এবং আমরা বলেছি, আমরা অনেক ক্ষেত্রে মানুষের বলেছি, কারণ পক্ষে কথা বলি। আমরা বলেছি, আজকে আমাদের আলোচনার বিষয়টা ছিল সেনানিবাসের একটি অনুষ্ঠান, জাতীয় দিবস। সেখানে তো এবং জাতীয় দিবস তো বাংলাদেশের মানুষের, এবং সেনা তো কোনো দলের নয়। এবং রাজনৈতিক দলগুলো সাধারণ মানুষের প্রতিনিধি, তারা তো সেখানে যাবেন। কিন্তু কি আমরা দেখেছি যখন বিগত সরকারের সময় এই ধরনের জাতীয় দিবসে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়নি, কিংবা আমন্ত্রণ জানানো হলেও যেহেতু নির্বাচন এবং অগণতান্ত্রিক পরিবেশ ছিল এবং স্বৈর শাসনের অভিযোগ ছিল, সে সমস্ত অভিযোগ তুলে রাজনৈতিক দলগুলো এই অনুষ্ঠানগুলো বয়কট করেছেন। সুতরাং যারা বিরোধী দল, তাদেরকেও বুঝতে হবে যে রাষ্ট্রের অনুষ্ঠান, সরকার তাদেরকে যতই দমন পীড়ন কিংবা অগ্রাহ্য করুক, এই রাষ্ট্রের অনুষ্ঠান মানে আপনার অনুষ্ঠান, সেখানে আপনার অংশগ্রহণ বাধ্যতামূলক। আমন্ত্রিত না হন তাহলে আরো বেশি গণমাধ্যমে আপনাদের স্টেটমেন্ট আরো বেশি সোচারু এবং ধারালোভাবে দিতে হবে। এবং একই সঙ্গে যারা ক্ষমতায় থাকেন, তাদেরকেও বুঝতে হবে যে এই দিনটি শেষ দিন নয়। কখনো কখনো আপনাদেরও আমন্ত্রিত অতিথির তালিকায় বসতে হবে। এক ফ্রেমে ছবি তোলার জন্য হলেও রাজনৈতিক মতবিভেদ ভুলে, সংকীর্ণতা ভুলে সামগ্রিক অর্থে দেশের জন্য এক ফ্রেমে থাকুন। তাহলেই একমাত্র বাংলাদেশ বা যে কোনো দেশের ক্ষেত্রে, আমাদের দেশের ক্ষেত্রে বা বাংলাদেশের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে, কারণ যারা রাজনীতি করেন, সেটা বাংলাদেশ হোক বা আমাদের দেশ হোক, রাজনীতি করেন তো দেশের স্বার্থে। দেশের স্বার্থে হয়ে, দেশের সাধারণ মানুষের প্রতিনিধি হয়েই এই জাতীয় দিবসগুলোতে আপনারা সবাই একেবারে সম্মিলিতভাবে অংশগ্রহণ করুন। আর এতেই হবে সাধারণ মানুষের যে প্রত্যাশা, তার বাস্তবায়ন। তাহলে আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে। যাওয়ার আগে শুধু এইটুকু বলবো, আমাদের এই ভিডিও ফেসবুকেও আমরা আপলোড করছি। ফেসবুকে আপনাদের যারা আমরা রয়েছেন, তারা এখানে আমি কিউআর কোড দিয়েছি, এই ফেসবুকে আমাদের চ্যানেলটি কিউআর কোড থেকে সাবস্ক্রাইব করতে পারেন। এবং একই সঙ্গে যারা ফেসবুকে আমাদের ইতিমধ্যে দেখেন কিংবা ইউটিউবে দেখেন না, তাদের জন্য এখানে আমি ইউটিউবের কিউআর কোড দিয়ে দেওয়া হয়েছে। আপনারা এখানে কিউআর কোড থেকে সরাসরি ইউটিউবে আপনারা যেতে পারেন এবং চ্যানেলটিতে ঢুকে সাবস্ক্রাইব করতে পারেন। অবশ্যই সাবস্ক্রাইব করলে বেল বাটনটি অন করে দেবেন, কেননা আমরা সারাদিনে 1-2টি ভিডিওই মাত্র আপলোড করি, এবং এই ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যাতে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলে নিরাপদে থাকুন। নমস্কার। নমস্কার।